আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। শুভেচ্ছা, ভালোবাসা, আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের নিয়মিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসে। আমি ইমতু আছি, থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে, আর থাকবেন একজন আমন্ত্রিত অতিথি। দর্শক, দেশ এগিয়ে যাচ্ছে আর একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমাদের চলচ্চিত্র। আমাদের সেই ৭০-এর দশক থেকে শুরু করে অল্প অল্প করে আমরা পৌঁছে গেছি অনেক দূরে। এখন আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের ব্যবসা ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা। আর সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের এই চলচ্চিত্রে আর কি হচ্ছে চলচ্চিত্রের মিউজিকে, তাই আমরা জানবো। আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি লাবিক কামাল গৌরব। তিনি চলচ্চিত্রে মিউজিক কম্পোজার হিসেবে কাজ করছেন। গৌরব ভাই, আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, অতি সম্প্রতি ব্যস্ততা কি নিয়ে? এখন তো মাত্র যে ছবিটা চলছিল, ঠিক এই আন্দোলন মাঝপথেই আসলে ছবিটা বন্ধ হলো। এখন আবার বোধহয় চিটাগংয়ে কিছু জায়গায় চলছে। আজব কারখানা, শবনম ফেরদৌসির ডিরেক্টেড, সামিয়া জামানের প্রডিউসড এবং পরমব্রত চ্যাটার্জি স্টারিং, সঙ্গীত বিষয়ক বাংলা ছবি। শুরুটা কিভাবে শুরু হলো সেটা একটু আমরা দর্শকদের জানাতে চাই। মানে একেবারে শুরুর কথা? একেবারেই শুরুটা আপনার কিভাবে? গান বাজনার ভিতরে আসলে পারিবারিকভাবেই এক ধরনের বাবা মা ছায়ানটের ছাত্র ছাত্রী ছিলেন। সেই সূত্রে বাড়িতেই আসলে রবীন্দ্রনাথ, নজরুল, লালন এগুলো শুনেই বড় হওয়া। আমার বাবা সেতার বাজান, যদিও প্রফেশনালি না, মানে ভালোবেসে বাজান। তো ওই জায়গার থেকেই আসলে গান বাজনার প্রতি কিউরিওসিটি বা ভালো লাগা, ভালোবাসার জায়গা তৈরি। পরে আমাকে অনেক চেষ্টা করেছে এরকম স্কুল এবং ইনস্টিটিউশনালভাবে গান বাজনা শেখানো, একেবারেই ফেল করেছি আমি। আমি একেবারেই একটা জিনিস করব, একাগ্রতাটা কম ছিল। মানে শুধু তবলা নিয়ে থাকবো, সেতার নিয়ে থাকবো বা গলা নিয়ে থাকবো, এইরকম না, একটু চঞ্চল প্রকৃতির মানুষ। যখন প্রফেশন হিসেবে আপনি মিউজিকটাকে নিয়েছেন সেটা কত সালে? বোঝার আগেই আসলে প্রফেশনালি কাজ করা শুরু করি। আমার এমনিতে তো ২০০০-এর দিকে ব্যান্ডটা শুরু হয়। সো আমার বয়স যখন কত ১৭, আমার মনে আছে যে প্রথম রেকর্ড ডিল যখন একতার মিউজিকের সাথে আমার ব্যান্ড আজবের রেকর্ড ডিল সাইন করতে যাই, তখন আমার প্রাপ্ত বয়স হয় নাই। সো আই হ্যাড টু ওয়েট ফর 3 মান্থস, যে 18 বছর হলে আমি সাইন করতে পারবো। সো ওই ২০০১-এর দিকেই আসলে প্রফেশনালি কোনো একটা কম্পোজিশনে মানে সাইন করা কন্ট্রাক্ট বা এই ধরনের যাত্রা শুরু। তো তখন আসলে গান লিখতাম, টুকটাক শুরু করতাম, গিটার বাজাতাম। কম্পোজার হিসাবে আসলে ৪-৫-এর দিকে সিসিমপুর বাংলাদেশ হতো। তো ওই সময় একটা বড় সময় ধরে সিসিমপুরে প্রচুর কাজ করেছি। সিসিমপুর দিয়ে শুরু আসলে অ্যাজ এ কম্পোজার। ওই যে জগৎ বিখ্যাত যে সিসিমপুরের মিউজিকটা, জি, ওইটা অবশ্য বুনোর বানানো। ওইটা অবশ্য বুনোর বানানো। আমরা তখনও মেইন টাইটেলের কাজ পেতাম না। আচ্ছা, আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো করতাম, ৩,০০০ টাকা করে পেতাম। মিউজিকের একটা আপনার এডুকেশনাল কিন্তু একটা হিস্ট্রি আছে। আপনি লন্ডন গিয়েছিলেন, প্রায় 5 years ইউ হ্যাভ বিন দেয়ার। সো ইউ ওয়ার্ক দেয়ার, উই স্টাডিড দেয়ার। এই জার্নিটা একটু শুনতে চাই। লন্ডনে যাই ২০০৬-০৭ নাগাদ। তারপরে এসএই, মিডলসেক্স ইউনিভার্সিটির আন্ডারে এসএই নামে স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিংয়ে আমি হাবিবের থ্রুতে ইনফ্যাক্ট এটার সম্বন্ধে জানতে পারি। ও ওখান থেকে একটা ডিপ্লোমা করে আসছিল। পরে ওখানে গিয়ে ভর্তি হয়ে তারপরে গেলাম। প্রায় 4 বছরের ছিল, গ্র্যাজুয়েশন কোর্স ছিল। তো ওটা করে আবার আমি সাথে সাথে ফিরিনি। তো ওখানে আবার লন্ডন আসলে ওয়াজ অ্যান এক্সকিউজ টু গো, কারণ আমি আসলে বাউল গান করি, ওয়ার্ল্ড মিউজিক ভালোবাসি, বিভিন্ন জনরার জিনিসপত্র মেশাতে ভালোবাসি। সো সাউন্ড ইঞ্জিনিয়ারিং ওয়াজ অ্যান এক্সকিউজ টু গো টু লন্ডন। সো যাতে ওখানে গিয়ে আসলে ওয়ার্ল্ড মিউজিক সিনটা বোঝার একটা সুযোগ পাই এবং ওখানে লোকজনের সাথে কাজ করার সুযোগ পাই। অফকোর্স টেকনিক্যাল নলেজটা, সাউন্ড হওয়ার সুযোগ, ওইটা অফকোর্স সেটা হেল্প করেছে। বাট দ্যাট ওয়াজ নট দ্য মেইন রিজন যে কারণে গিয়েছি। বা সাউন্ড ইঞ্জিনিয়ার হওয়ারও আমার কোনোদিন ইচ্ছে ছিল না, যে নিজের গানটা যাতে করতে পারি বা নিজের প্রোডাকশন যাতে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারি, আরেকজনের কাছে দৌড়তে না হয়, সেটার জন্য আসলে পড়াশোনাটা করা। লন্ডনে থাকার সুবাদে বিবিসির মতন বড় বড় আরও বেশ কিছু ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ হয়েছে অ্যাজ এ কম্পোজার। বিবিসি জিংজিলাজের জন্য মিউজিক বানিয়েছি, ওইটাও সিসিমপুরের মতন একটা বাচ্চাদের অনুষ্ঠান। ওখানে থাকা অবস্থায় ওম্যাডে বাজানোর সুযোগ হয়েছে। ওম্যাড ইজ ওয়ান অফ দ্য probably the world's largest world music festival. আরো কথা আছে, অনেক প্রশ্ন আমার মনে এখনো জমে আছে, আমি সবগুলো জানার সর্বোচ্চ চেষ্টা করব। তার আগে আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি। দর্শক,
আমরা আছি আমাদের আজকের অতিথির সঙ্গে গৌরব ভাই, তার সঙ্গে আরো আড্ডা হবে। তবে নিচ্ছি ব্রেক, ব্রেকের পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি। 21 টেলিভিশনের পর্দায় নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্স সিনেটসে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতজ্ঞ, সঙ্গীতের মানুষ গৌরব ভাই। চলুন কথা বলি। আপনার একটা ব্যান্ডও আছে, নাম কি? অ্যাকচুয়ালি আমি একটা নতুন ব্যান্ড করেছি রিসেন্টলি, এটা গত বছরে, দ্য এলকেজি কোয়ার্টেট। এবং আপনার স্টুডিওর নামও মনে হয় এলকেজি। স্টুডিও এলকেজি ইজ দ্য প্রোডাকশন হাউস দ্যাট আই হ্যাভ। সো এটাতে আমি আনিক অন গিটার্স, আনিক আহনাফ খান, ফারশিদ আলম অন বেস, রুশদি আদনান রুশদি অন ড্রামস। সো আমরা চারজন মিলে একটা কোয়ার্টেট মানে চার মানে সংখ্যা বোঝায়। তো এই কিন্তু এমন না যে একদম চারজনই, অন্যান্য মানুষদের আমরা ফিচার করি, ইনভাইট করি ইয়েতে, বাট মূলত চারজনের একটা ব্যান্ড। লাইন আপটা চারজনের এবং আমরা আসলে অরিজিনালস মানে নিজেরা লেখা শুরু করা সেই কাজ তো করি, এটার সাথে আমাদের বাংলাদেশের বা বাংলার ইতিহাসের যারা কিংবদন্তি আর্টিস্ট, যাদের গান শুনে আমরা আসলে বড় বেড়ে উঠেছি বা ইন্সপায়ার্ড হয়েছি, তাদের জিনিসপত্র আসলে কাভার করি। বাট শুধু কাভার বললে ঠিক হবে না, আমরা আরেকটা পার্সপেক্টিভ অ্যাড করার চেষ্টা করি, একটু অন্য অ্যাঙ্গেলে আসলে গানটাকে কিভাবে দেখা যায়, অরিজিনাল জায়গা নষ্ট না করে। সো সেইটার একটা চেষ্টা থাকে। অতি সম্প্রতি আপনি তো জিঙ্গেল, ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক, অন্যান্য যে ইন্ডিপেন্ডেন্ট শিল্পীরা আছেন তাদের জন্য মিউজিক সাপোর্ট দেয়া সবকিছু আপনার স্টুডিও থেকে করছে। চলচ্চিত্রে যখন আসলেন সেই জার্নিটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি কেমন লাগছে, এসে কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করছেন? এখন আমার চলছে 4th ছবি করছি। ওকে। এর মধ্যে 2টো ছবি বেরিয়েছে। প্রথম ছবি যেটা করেছি ইনসিডেন্টলি সেটাই বের হয়নি, ওয়াহিদ তারিকের আলগা নোঙর, কিন্তু এখন একটা আশা হলো দেখা যাচ্ছে। চিটাগংয়ে শুটিং হয়েছিল, খুব প্রশংসিত একটা কাজ। তো এইটা আশা করছি এই বছরের শেষ বা এটা আবার কাজ নাড়াচাড়া শুরু হয়েছে, প্রতীক্ষিত। আমিও কিন্তু দর্শক হিসেবে বসে আছি। ওইটা ছিল প্রথম ছবি। তো তারেকের সাথে তার আগে আমি মনে হয় 50-100 জিঙ্গেল করেছি। জিঙ্গেল বা নাটক আসলে পুরো ওই একটা ফিচার ফিল্মের ছোট্ট একটা ভার্সন। সো ছবির সাথে কিভাবে আসলে মোল্ড করতে হয় নিজেকে, আমি যা করতে চাই, যা ভালোবাসি, সেটা এখানে সাবজেক্ট না। ছবি কি চাচ্ছে, আসলে ছবিকে সাপোর্ট করার জন্য কি দরকার, কিছু জায়গায় ছবির ঘাটতি পূরণ করার জন্য কি দরকার, বা ছবিতে অনেক না বলা কথা থাকে যেটা সাউন্ড ডিজাইন এবং সঙ্গীতের মাধ্যমে বলা যায়। সো সেই জায়গাগুলো আসলে বোঝা একটা প্রসেস দিয়ে প্রথমে আলগা নোঙরে আসলে হাত দেয়া, পা দেয়া, যেভাবে বলি। তারপরে করলাম মাইক, FM শাহিনের একটা ছবি। তারপরে করলাম আজব কারখানা, যেটা বের হলো। এখন 4th ছবি চলছে, কিন্তু এই সিচুয়েশনের মধ্যে এটা হবে, শেষ হবে না, কি হবে এটা একটু সময় লাগবে। আজব কারখানা, জি, আমাদের শবনম আপুর সম্ভবত প্রথম পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য সিনেমা, আমি যদি ভুল না করি। পরমব্রত আছেন এখানে, আর অনেকেই আছেন, আমাদের বাংলাদেশের অনেক আর্টিস্ট আছেন। এখানে কতগুলো গান আছে? সদ্য হেলাল হাফিজ স্যারের লেখা প্রায় গান, মানে ওখান থেকে 5টা গান হয়েছে অরিজিনাল, যেটার 3টা করেছে হচ্ছে ভাইকিংসের তন্ময় ভাই, এবং ভাইকিংস মিলে অ্যারেঞ্জ করেছে, 2টো করেছি আমি। এটার বাইরে যেহেতু গানটা আসলে বাংলাদেশের গান এবং আসলে রকস্টারের জার্নি, ওর গানের লাইফ, এবং ও আসলে শেকড়ের সাথে ওর যোগাযোগটা খুঁজে পাওয়ার গল্প। তো এই গল্প বলতে গিয়ে আসলে লালন ফকির থেকে, আব্দুল করিম থেকে, নেত্রকোনার বহু প্রচলিত গান থেকে, বহু জিনিস, ঘাটু গান থেকে বিভিন্ন ধরনের, জারি গান, সারি গান, বিভিন্ন ধরনের গান উঠে আসছে। তো এইটাও একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে ফিল্ড রেকর্ডিং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় টুকরো টুকরো রেকর্ডিং হয়েছে, এগুলাকে কম্পাইল করে একটা বড় স্ক্রিনে যখন দেখা যায়, সেটা ওই স্ট্যান্ডার্ডে ওইটাকে আবার ঠিকঠাক করে একটা লেভেলে সব কিছু আনা, কিছু জায়গায় যন্ত্র বাজিয়ে হোক, গেয়ে হোক, সাউন্ড অন্য এলিমেন্ট, মানে এটা হচ্ছে ডিমান্ড অফ দ্য সিকোয়েন্স। প্রায় 11টা ভেরি মিউজিক হেভি অ্যান্ড সং হেভি। এবং একটা সঙ্গীত বিষয়ক ছবির সঙ্গীত পরিচালনা করা, এটা আসলে একটা চ্যালেঞ্জের জায়গা। সাধারণত আমরা সাপোর্টিং অ্যাক্ট হিসাবে থাকি একটা ছবিতে, কিন্তু একটা সঙ্গীত বিষয়ের ছবিতে আসলে সঙ্গীতটা একটা মূল, ওইটাও একটা ক্যারেক্টার, ওইটা একটা ক্যারেক্টার হিসেবে। বা আমি যদি বলি যে ওরা কারা, বলবে ওরা 11 জন, 11টা গান। এনিওয়ে, আরো ডিটেলস কথা আছে। তার আগে দর্শক বন্ধুরা, চলুন আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। বিরতির পর দেখা হবে, কথা হবে আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের সাথেই থাকুন। অলরাইট,
রাইট ফ্রেন্ডস, ব্রেকের পর ওয়েলকাম ব্যাক করছি একুশে টেলিভিশনের নিয়মিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স ইন এ হিটস। আমাদের সঙ্গে গৌরব ভাই আছেন, চলুন কথা বলি তার সঙ্গে। এই যে আমরা ব্রেকের আগে কথা বলছিলাম যে ওরা 11 জন, এর মধ্যে 5টাতে আপনার সরাসরি এখানে অংশগ্রহণ আছে। 5টা না, 2টোতে 3টে গান করেছে ভাইকিংস এর তন্ময় তানসেন। সো ওখানে আবার একদম রক গান ছিল। আমি আবার খুব মানে এই রক গানের মানুষ না, আমি আসলে বাউল, ফোক, সেমি ক্লাসিক্যাল এই ধরনের জিনিসপত্রে বেশি আসলে হ্যাঁ 2টো গান। আর ব্যাকগ্রাউন্ডটাও আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ একটা শহরের গল্প সাথে গ্রামের গল্প, কমপ্লিকেশনস জীবনের, সো ওইটাকে মিউজিক্যালি ট্রান্সলেট করতে গিয়ে 4-5 ধরনের জনরা দিয়ে ট্রাভেল করতে হয়েছে। আর বিজিএম তো আজকালকার সময়ে ফিল্মের জন্য একটা প্রাণ, সেও একটা ক্যারেক্টার, সে একটা বড় ক্যারেক্টার। সো আমার একেবারেই রক জিনিসপত্র, ওদিকে পপ, এদিকে ট্রেডিশনাল ফোক, ক্লাসিক্যাল ফিউশন, সো 3-4 ধরনের জনরা করা। এবং চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে ছবিটা চললে এটা আসলে উপর নিচ হতে পারবে না। অফকোর্স ইমোশনালি উপর নিচে যাবে, বাট সাউন্ড ওয়াইজ একটা জনরা থেকে যখন একটা জনরা মুভ করছে, এই সামঞ্জস্যটা রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই যে আপনি সিঙ্ক করেন রাগের সঙ্গে ওয়েস্টার্ন, আমাদের ফোকের সঙ্গে রাগের সঙ্গে ফোকের সঙ্গে ওয়েস্টার্ন, এই কম্পোজিশনগুলো আপনাকে কতটুকু প্রাণ দেয় বা আপনার অডিয়েন্স কতটুকু অ্যাকসেপ্ট করে এই জিনিসগুলো? আমরা যদি বিশ্ব সঙ্গীত বা মানে ওয়ার্ল্ড মিউজিকের কথা বলি, কিউবানরা, আফ্রিকানরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। তাদের পরে যদি ওয়ার্ল্ড মিউজিক কেউ থাকে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল আছে, যেখানে আসলে ভাষার কোনো ওইভাবে গুরুত্ব নেই। মিউজিকটা ইটসেলফ ইজ আ ল্যাঙ্গুয়েজ, মানে মিউজিকটা একটা সার্টেন একটা স্ট্যান্ডার্ডে গেলে তখন ভাষাটা আর ওইভাবে ম্যাটার করে না। ম্যাটার করে একটা মানুষ যখন ইন্টারেস্টেড হয় আপনার মিউজিকে, তখনই আপনার ভাষা কি বলছেন সেটা জানতে চায়। সেরকম এক্সপ্লেনেশন আমার ফকিরের গল্প, মানে লালন ফকিরের গল্প বহু জায়গায় বলতে হয়েছে যে কেন, অবশ্যই গান দিয়ে ইন্টারেস্ট করতে পেরেছি দেখে। সো আমার ওইটা নিজের কাছে একটা জায়গা ছিল, যেটা কোক স্টুডিও গত 3 বছর 4 বছরে অনেক ব্যাপকভাবে করেছে। আমার ব্যান্ডের নামও কিন্তু মানুষের রিয়াকশনের কাছ থেকে আসে যে এটা কি ধরনের আজব একটা জিনিস, মানে যে ড্রামস টামস বাজতেছে, গিটার বাজতেছে, কিবোর্ড বাজতেছে, এটার সাথে গান করতেছে। এইটা তখন এটা এত নর্মাল জিনিস ছিল না। আজকে আপনি যে কোনো চ্যানেল খুঁজলেই ফোনো লাইভে দেখতে পারবেন যে গিটার ড্রামস দিয়ে বাউল গান, এটা এখন একটা নর্মাল জিনিস। আমরা কিন্তু একটা স্রোতের বিপরীতে হেঁটে অনেক গালি খেয়েছি। এই প্রসেস দিয়ে যাওয়ার অর্থ একটাই যে আমরা আসলে বাংলাদেশের জন্য যে গানটা করছি সেটা এখানে মানুষের জন্য রেলেভেন্ট, কিন্তু এই জিনিসটার বেসিক মূল জিনিসটা ঠিকঠাক রেখে এটার উপরে যদি ডিজাইনটা একটু অন্যভাবে করা যায়, কন্টেম্পোরারি সারা পৃথিবীতে যে ধরনের যন্ত্র বাজে, তাহলে আসলে আমি একটা আন্তর্জাতিক বিশ্বে আমার গানকে আমি প্রেজেন্ট করতে পারবো, একটা বিপণনে অনেক সুবিধা হবে, একটা এনগেজমেন্টে যেতে পারবো অন্য কালচারের মানুষের সাথে। আপনার যারা অডিয়েন্স আছে, যারা আপনার কাজ পছন্দ করে, ডু ইউ হ্যাভ এনি মেসেজ ইউ ক্যান জাস্ট ডেলিভার? বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন। আমরা একটা বড় জার্নিতে আছি এবং আপনাদের ছাড়া আমরা এটা পারবো না। আমরা অবশ্যই আরেকটা রিকোয়েস্ট রাখবো আপনাকে, তার আগে আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নেই। তবে দর্শক আপনারা যাবেন না, কারণ আরেকটা আকর্ষণ আছে। তবে অনেক কৃতজ্ঞতার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, কারণ এই আপনাদের সাপোর্টটা আমাদের বেশি জরুরি। একটা কাজ সার্থক হয় তখন যখন আপনারা দেখেন আপনাদের পৃষ্ঠপোষকতা এগিয়ে যাক আমাদের চলচ্চিত্র, এগিয়ে যাক আমাদের সঙ্গীত, এগিয়ে যাক আমাদের মিডিয়া। আগামী পর্বে আবারও দেখা হবে। আর গৌরব ভাইকে আমি রিকোয়েস্ট করবো, আপনার কণ্ঠে গান শোনার সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। আমরা গান শুনতে শুনতে আজ বাড়ি যাব। আমি শ্রদ্ধেয় হেলাল হাফিজ স্যারের লেখায় যে গানটা করেছি ইয়েতে আজব কারখানায়, ওখান থেকে একটু গিয়ে শোনাই। শিওর শিওর। কত হুলু অনটন জন্ম ভেতরে কত টাকা না, ওরে একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা না, ওরে একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা না। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিশে যাবে ঝেড়ে মুছে,
ডাক দিলে শব্দের অধিক দ্রুত গতিতে তেড়ে পৌঁছব পরিণত প্রণয়ের উৎসমূল ছব পথে দেরি করব না আমি দেরি করব না ওরে একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল ওরে একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল